সবার আগে এই ফোরামে কথা বলতে পারার সুযোগের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রথম থেকে আমি যখন কথা শুনছিলাম, আমি একটু লেটে জয়েন করেছি। মানে ইট ফিলস লাইক যে এই ফোরামে কথা বলতে এসে আমরা দেশের ভেতরে যখন আন্দোলনটা করছিলাম, লাইফের অনেক ঝুঁকি ছিল। ওই সময়ে আমাদের কাছে যেরকম হতাশ লাগতো যে আমাদের আশেপাশে বোধহয় কেউ নাই, কিন্তু যে মুহূর্তে আমরা দেখলাম যে দেশের বাইরে আমাদের ডায়াসপোরা কমিউনিটির যারা আছে তারা স্ট্রিটে নেমে গেছে, তারা বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করছে এবং তারা বিভিন্ন ধরনের প্লেজের দিকে চলে যাচ্ছে, ওই মুহূর্তে আমাদের কিন্তু মনে হয়েছে উই ওয়ার নট অ্যালোন। এন্ড এইটা যে আমাদের কি পরিমাণ মোরাল একটা বুস্ট দিয়েছে, সেটা আমরা যারা আন্দোলন করছিলাম তারাই জানি। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, যারা যারা এই জায়গায় ডায়াসপোরা কমিউনিটির আছেন, আমাদের পক্ষ থেকে এবং ইন পার্টিকুলার আমার পক্ষ থেকে সবার প্রতি অসম্ভব রকমের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই ফোরামের আলোচনার সময়টা যেহেতু কম, আমি খুবই টু দা পয়েন্ট একটু কথা বলতে চাই, কারণ কি হয়েছে অলমোস্ট সবাই জানেন। তো আমি যে ব্যাপারটাতে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের এই যে ইয়ত একটা রেভলিউশন হয়ে গেল, এটার সাস্টেনেবিলিটিটা আছে কিনা, যেটা নিয়ে আসলে অনেকেই কথা বলছিলেন যে ফান্ডামেন্টাল চেঞ্জেসটা পসিবল কিনা। মানে ইফ উই লুকিং ফরওয়ার্ড টু ফান্ডামেন্টাল চেঞ্জেস, দেন আমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এই বিপ্লবটা আসলে সাস্টেইনেবল হবে কিনা। তো এইটা হওয়ার জন্য আমি যেহেতু শুধু এই একটা জায়গাতেই না, এর আগেও যেহেতু বিভিন্ন পলিটিক্যাল প্ল্যাটফর্ম গুলার অ্যাক্টিভিজম দেখেছি, বিভিন্ন পলিটিক্যাল মুভমেন্ট কিভাবে গ্রো করে সেটা নিজের কাছ থেকে খুবই দেখার চেষ্টা করেছি। আমার কাছে যেটা মনে হয়, এই আন্দোলনে দুইটা ফেজ ছিল। একটা হলো পিওরলি রিলেটিং টু কোটাস। এই জায়গাতে যখন সরকার খুবই নগ্নভাবে হস্তক্ষেপ করলো, দেন ইট কনভার্টেড ইনটু অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট অ্যান্ড আলটিমেটলি ইট কেম ডাউন অ্যাজ ওয়ান পয়েন্ট মুভমেন্ট অফ দ্য রেজিগনেশন অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো এই যে বিভিন্ন ধারাটা ছিল, এই আন্দোলন যখন প্রসিড করেছে, এইটার ভেতরে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার হলো ইয়তরা সবই পারে, এই জাতীয় একটা ফ্যান্টাসি কিন্তু গ্রো করেছে। আমি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেটারও অংশ ছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন হয় সেটারও অংশ ছিলাম। এমনকি বাংলাদেশে যত হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, লাইক কিশোরকে কাস্টোডিয়াল টর্চারে নেওয়া, মোস্তাক কাস্টোডিয়াল টর্চারে মারা গেল মোস্তাক ভাই, ইনফ্যাক্ট দেশের পার্সিয়াল যত ইলেকশন যেগুলো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি অসম্ভব রকমের ভোকাল ছিলাম। এবং এটা থাকতে গিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে বসে থেকে এই কাজগুলা করতে গিয়ে নানা ধরনের থ্রেট ছিল, ফ্রম পলিটিক্যাল গোনস, ফ্রম ইন্টেলিজেন্স ফোর্সেস অ্যান্ড ডিফারেন্ট অর্গানস। সো এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে আমরা যে এতদিন বেঁচে আছি, আমার কাছে মনে হয় করেন। এক্স্যাক্টলি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই জেনারেশনের একটা কিন্তু প্রবলেম আছে। আমি আবার সবসময় আমাদের স্ট্রং সাইড কোনটা এবং উইক সাইড কোনটা, আমি এই দুইটার অ্যাসেসমেন্ট করা পছন্দ করি। কারণ আমরা যদি নিজেদের সীমাবদ্ধতাটা না জানি, আমরা কিন্তু আগাতে পারবো না। আমাদের মনের ভেতর একটা বদ্ধমূল ধারণা এসেছে স্টুডেন্টস ক্যান ডু এভরিথিং। আমি একটা কন্টেন্টও বানিয়েছি রিসেন্টলি, বাট দ্য ফ্যাক্ট ইজ স্টুডেন্টস ক্যান্ট ডু এভরিথিং। কাজেই আমাদের যে সীমাবদ্ধতাটা আছে সেই ব্যাপারটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। অ্যাজ এই মুভমেন্টটা শুধুমাত্র স্টুডেন্টদের মুভমেন্ট ছিল না, যতক্ষণ পর্যন্ত কোটার ভেতরে ছিল ততক্ষণ পর্যন্ত এটা স্টুডেন্ট মুভমেন্ট ছিল, বাট আফটার দ্যাট এইটাতে কিন্তু ম্যাস পিপল পার্টিসিপেট করেছে প্রত্যেকটা জায়গা থেকে। এমনকি যারা ডিফেন্সের ভেতর ছিল, জিয়া ভাই তার আলোচনার ভেতর একটু বলছিল, জুনিয়র যারা অফিসার আছেন, দে হেল্প মি এ লট, এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে বিভিন্ন ভাবে, কারণ তারা চাচ্ছিল না যে এই জাতীয় একটা অটোক্রেটিক গভর্নমেন্টের রিপ্রেসিভ টুল হিসেবে তারা বারবার করে ইউজড হোক। তারাও কিন্তু এটা চাচ্ছিল না। এমনকি লয়ার থেকে শুরু করে জার্নালিস্ট থেকে শুরু করে বিভিন্ন স্পেকট্রামের মানুষ কিন্তু এটাতে যুক্ত হয়ে যায়, এমনকি গার্ডিয়ান। সো স্টুডেন্টদের পাশাপাশি এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল পলিটিক্যাল পার্টির যারা নেতা আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, কর্মী আছেন, তারা প্রত্যেকেই পার্টিসিপেট করেছেন, নট উইথ দেয়ার পলিটিক্যাল ব্যানার, বাট তারা তো সাধারণ মানুষও। সাধারণ মানুষ হিসেবে তারা কিন্তু পার্টিসিপেট করেছে এই কারণে, বিকজ বাংলাদেশে বিগত 3টা টার্মে কোনো ভোট হয় নাই। ইভেন আই এম গোয়িং টু 27 দিস ইয়ার, অ্যান্ড 1 মাসের ভেতরে, বাট আমি আমার লাইফে কোনোদিন ভোট দিতে পারি নাই। সো এই যে একটা কালেকটিভ গ্রিপ, এইটাকে কিন্তু টপেল করেছে গভর্নমেন্টকে। যখন ওয়ান পয়েন্ট মুভমেন্টের দিকে এগিয়ে গেল, তখন কিন্তু প্রত্যেকের একটা কালেকটিভ এফোর্ট ছিল। সো আমরা তাদেরকে ডিমিন করতে পারি না। এটা অনেকে না বুঝতে পেরে তারা মনে করছে যে যে কোনো ধরনের রিফরমেশন আমরা বোধহয় একা একাই পারি। সো ব্যাপারটা হইল, আমরা কোনো রিফর্ম যদি করতে হয়, বাংলাদেশের পলিটিক্যাল কালচারের রিফরমেশনটা অত্যন্ত জরুরি।
এবং পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ করতে হয়, দের আর সাম টকিং লাইক যে একটা নতুন দল ফর্ম করা পসিবল কিনা, এটা কিন্তু আমাদের আবার গ্রাউন্ড রিয়েলিটির দিকে তাকাতে হবে। যেমন আমি পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল দলের সাথে টিল টুডে অ্যাফিলিয়েটেড না, কিন্তু বাংলাদেশে যদি আবার রাজনীতি করতে হয়, বাংলাদেশের প্রবলেমটা হলো এই জায়গায় একজন বুঝদার মানুষ এবং যিনি পলিটিক্স সম্পর্কে সচেতন না বা জানেন না, দুইজনের ভোটের মূল্যটা কিন্তু সেম। এবং বাংলাদেশ কিন্তু ইউনিক্যামেরাল পার্লামেন্ট এই জায়গাতে। সো এই জায়গাতে মানুষ অনেক ক্ষেত্রে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা আছে, মার্কা দেখে ভোট দেয়। সো ওই জায়গাটাকে চ্যালেঞ্জ করার জন্য অনলাইন ক্যাম্পেইনিং এবং প্রত্যেকটা জায়গায় এই যে মানুষের সচেতনতা যেটা, এটা কিন্তু তৈরি করাটা জরুরি। অ্যাজ এতেশাম ভাই সেইড, যে একজন ফেমাস ইউটিউবারকে যখন আমি তার বাবার ঋণ খেলাপি ইস্যুটাকে এক্সপোজ করি, আমি কিন্তু তরুণদেরকে ওই মেসেজই দেওয়ার চেষ্টা করছিলাম যে এই দেশের তরুণরা ছিল হোপলেস, তারা কথা বলতে পারে না, পলিটিক্যালি পার্টিসিপেট করে না, তারা অ্যাপলিটিক্যাল থাকতে পছন্দ করে। আমি ওই এন্টায়ার ভিডিওতে, ওইটা অনেক সার্কুলেটেড হয়ে যায়, এটাই মেসেজ কনভে করেছি যে দিস ইজ আওয়ার কান্ট্রি, we need to be careful regarding our rights and liabilities. So তরুণরা যদি তাদের রাইটস এন্ড লায়াবিলিটিস নিয়ে যদি সচেতন হয়, তখনই কিন্তু একটা কনস্ট্রাকটিভ চেঞ্জের দিকে আমরা যাইতে পারি। সো এই জায়গায় মানুষকে দাঁড়ে দাঁড়ে যে বোঝানো যে নতুন একটা পলিটিক্যাল দল ফর্ম করার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো মানুষের মনস্তত্ত্বটাকে আমরা সেই চেঞ্জের সাথে অ্যাডাপশন করাতে পারবো কিনা। তা না হলে কিন্তু মানুষ আবারও সেই মার্কা দেখে ভোট দেওয়ার কালচারে ফেরত যাবে। সো কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দিকে যাওয়ার দরকার, কিন্তু এগেইন উই হ্যাভ টু রিমেম্বার যে একটা নন ইলেক্টেড গভর্নমেন্টের কনস্টিটিউশনে টাচ করার কোনো অধিকার নাই। এইটা কিভাবে অ্যাড্রেস করা যায়, আমি দেশের কয়েকটা মিডিয়াকে, টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আছে তাদেরকে আমি ইন্টারভিউ দিয়েছি, সেটা আমার প্রোফাইলে আমি শেয়ার করেছি। যেমন কিছু পলিটিক্যাল নেতাদের কিছু ঐক্যমত্যর ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি, যেটা এই ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে। সেই পলিসিগুলোর ভেতরে এমন হতে পারে যে পার্টির প্রধান এবং রাষ্ট্রের গভর্নমেন্টের প্রধান একই ব্যক্তি হতে পারবে না, একজন প্রাইম মিনিস্টার দুইবারের বেশি সার্ভ করতে পারবে না, এবং পার্টিজের ভেতরে ডেমোক্রেটিক ভাবে ইলেকশন হওয়াটা জরুরি, যেটা অনেক দেশে আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে পরিবারতন্ত্রটা চলে আসে, যিনি সিলেক্ট করে দেন তার ভেতরেই চলে। সো এই যে কিছু রিফরমেশন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 70, যেটা আসলে পার্লামেন্টেও ইভেন নিজ দলের বিপক্ষে কোনো কথা বলার মতো স্বাধীনতাটা পার্লামেন্টেরিয়ানদের থাকে না। সো এই ব্যাপারগুলোতে কিন্তু রিফরমেশনটা জরুরি। You have 2 minutes. Thank you. ওকে, অলরাইট। সো এই ব্যাপারগুলো তাহলে কিভাবে হতে পারে? এই ইন্টারিম গভর্নমেন্ট তো কনস্টিটিউশন টাচ করতে পারে না। সো তাদের কাছে যেটা অপশন আছে, পলিটিক্যাল দলদেরকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা প্লেস করা যায় কিনা, এবং সেই জায়গাতে কিন্তু পলিটিক্যাল দলদেরও সহযোগিতাটা দরকার আছে। এবং নতুন কোন দল যদি ফর্ম করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, জনমত গঠন করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং একই সাথে মানুষের অধিকার সচেতন হয়ে মানুষ যে পিওরলি মার্কা দেখে না, বরং নতুন, তরুণ এবং যারা কনস্ট্রাকটিভ রিফরমেশনে আগ্রহী তাদের দিকে ঝুঁকবে, এই ব্যাপারটা কিন্তু প্যাট্রোনাইজ করার দরকার আছে। এবং এই কাজটা করার জন্য ডায়াসপোরা কমিউনিটি যারা আছেন, আমি একটা জিনিস খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিছুদিন আগে অনলাইনে একটা ট্রেন্ডিং ইস্যু ছিল যে মানে রিভার্স ব্রেন ড্রেইন, যে বাইরের থেকে এই যে এই ফোরামে যেমন চেষ্টা চালাচ্ছে, মানে তারা দেশের প্রতি কন্ট্রিবিউট করতে চাচ্ছে। আমি চাই আমাদের ডায়াসপোরা কমিউনিটির ভেতরে এত ট্যালেন্টেড মানুষ আছে যারা আসলে হোপলেস ছিল, বাট আমরা ওই বাংলাদেশটা তৈরি করতে চাই যে জায়গায় বাইরের মানুষ যারা আছেন, আমাদের যারা ডায়াসপোরা কমিউনিটি আছে, তারা এই জায়গাতে বিভিন্নভাবে সাপোর্ট দিতে ইন্সপায়ার্ড হবে যে না, নতুন একটা বাংলাদেশ হওয়াটা পসিবল। সো এই জায়গায় ফরমেশনটা কিভাবে হতে পারে সেটা বিভিন্নভাবে গড়ে তোলা যায়, তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। এবং তরুণরা মানে যে শুধু তরুণরাই দেশটাকে চেঞ্জ করে ফেলতে পারবে, আমি প্র্যাকটিক্যালিটি বিবেচনা করে এই কথার সাথে আমি ঐক্যমত পোষণ করি না। তরুণদেরও যদি দল হয়, এই জায়গাতে কিন্তু মেন্টর হিসেবে, অ্যাঙ্কর হিসেবে দেশের বিভিন্ন সিভিল সোসাইটির মানুষ এবং টেকনিক্যাল সাইডের লোকজন, যেমন এই জায়গায় কিছুক্ষণ আমি কথা শুনছিলাম, আমার খুবই ভালো লাগছিল যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর তাদেরই দেখা হচ্ছে যাদের এক্সপার্টিজ আছে, শেয়ার মার্কেট তাদেরই দেখা হচ্ছে এক্সপার্টিজ আছে, এমনকি বাংলাদেশের সায়েন্স রিলেটেড যে কাজগুলো হয় দেখা যায় যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজন এসে বসে থাকে। সো প্রত্যেকজন টেকনিক্যাল মানুষদেরকে নিয়ে এই জায়গায় কিভাবে অ্যাকোমোডেট করা যায়, এই প্ল্যানটা যখন দাঁড়াবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিকে আমাদের
সামনে আনতে হবে, যাতে যে দলই ক্ষমতায় থাক, ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই টাইপ প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য এটা কিন্তু পলিটিক্যাল দল শুধু না, বিভিন্ন ব্যুরোক্রেটদের মাধ্যমে এবং প্রচার প্রচারণার মাধ্যমে এবং চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিতের মাধ্যমে কিভাবে করা যায় এই জিনিসটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে বলে আমি মনে করি। আমি প্রবাবলি অনেক লম্বা আলোচনা করতে পারতাম, কিন্তু অ্যাজ টাইম ইজ ভেরি লিমিটেড, আমি এই জায়গাতেই থামতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া সৈয়দ আব্দুল্লাহ, ভেরি ইন্সপায়ারিং। এবং আমার কাছে মনে হয় ইন ফিউচার আমরা স্পেশাল সেমিনার অর্গানাইজ করব just to talk about those issues. One is definitely the challenges that people may face in forming a new party. সেটা শুধু ডিক্লেয়ার করলেই হবে না, কারণ আমরা দেখেছি যে এক্সপেরিমেন্ট গুলো গত 20 বছরে যে অনেকগুলো পার্টি হয়েছে, পার্টি থেকে দেখা যায় যারা পার্টি করেছেন তাদেরকে অনেকে বেশি চিনে। সো অর্গানাইজেশনাল ভাইয়া জাস্ট আমি যদি 30টা সেকেন্ড একটু আচ্ছা। ইন্টারফেয়ার করি এই জায়গাতে, বাংলাদেশে পলিটিক্যাল পার্টি অনেক ক্ষেত্রে যে কালচারে গড়ে ওঠে তারা আসলে বৃহত্তর জোটের সাপোর্টিভ এলিমেন্ট হিসেবে গড়ে ওঠার চেষ্টা করে। সো পলিটিক্যাল পার্টি না, তারা আসলে আমি বলবো যে মানে জাস্ট একটা জোট গঠনের একটা উপায়, এবং তারা আসলে পলিটিক্সটা করার চেয়ে মানুষের কাছে পৌঁছানোর চেয়ে তারা ঢাকা কেন্দ্রিক কিছু ক্লাবের মতো গঠন করে থাকে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। সো এইটা যদি করতে হয়, আমার কাছে মনে হয় যে একটা হিউজ কাজ করার জায়গা আছে, সেই ব্যাপারে কিভাবে আগানো যায় কোনোদিন যদি সুযোগ পাই আমি সেটা প্রেজেন্ট করতে পারি আমার জায়গা থেকে। থ্যাংক ইউ। that will be great, and I think as বাংলাদেশ সলিডারিটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা ওই ডিসকোর্স গুলো তৈরি করার চেষ্টা করব। আমরা হয়তো ফ্রম এ ডায়াসপোরা কমিউনিটি শুধু অ্যাডভাইস দিতে পারবো বা দোয়া করতে পারবো, সাপোর্ট দিতে পারবো, বাট actually to commit to any action is difficult for us. So যারা অ্যাকশন করছে, যারা অন দ্য গ্রাউন্ড, তাদের কাছে আমরা শুনতে পারি, এক্সচেঞ্জ করতে পারি, দ্যাট উড বি আওয়ার রোল। সো থ্যাংক ইউ ব্রাদার সৈয়দ আব্দুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ এতেশম ভাই, এবং প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যখন থাকেন আমরা না সাহসটা পাই। এই যে সাহসটা জোগানোর জন্য এ বিগ স্যালুট টু ইউ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ। Likewise.